আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান বরাবরের মতো রম্য হাস্যরসাত্মক হয়ে থাকে। আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথিকে নিয়ে এসেছি। তিনি একজন জ্যোতিষী, ভারত উপমহাদেশে অত্যন্ত সুনাম যার রয়েছে। তার নাম হলো বিবিসি। সবাই এই বিবিসি বলেই ডাকে। আমিও মাঝখানে ঘাবড়ে গিয়েছিলাম যে বিবিসি মানে অর্থটা কি। তখন আমি শুনতে পেলাম বাবু ভাই চমৎকার। সবাই তাকে সংক্ষিপ্ত নাম বিবিসি বলে ডাকে। আসুন আমরা বাবু ভাইয়ের সাথে পরিচয় হই, তার সাথে কথা বলি। প্লিজ আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যদি মনে কিছু না নেন, যেহেতু আপনি ভবিষ্যৎ বক্তা। জি বাবা বলো। আপনার নামটা? জি বাবা বলো। বিবিসি। জি বাবা। এটা পরে আমি এটা বুঝতে পেরেছি যে হয়তো আসলে এটার অর্থটা কি, রহস্যটা কি, কেন বিবিসি বলে আপনাকে ডাকে? জি ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আর দ্বিতীয়বার ধন্যবাদ প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। আর তৃতীয়বার ধন্যবাদ যখন আমি উত্তর দিয়ে দেবো তখন নিজেকে ধন্যবাদ দেওয়ার জন্য। তো প্রথমে যে কথা দেখো, বিবিসি সাধারণত যারা সবকিছু জানে তাকে বলা হয়। যারা সবকিছু জানে তাদেরকে বলা হয় বিবিসি। যেমন বিবিসি নিউজ। তো এটা কি, ওরা সব পুরো পৃথিবীর খবর জানে। আচ্ছা। তো আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাকে তুমি আমার পরিচয় দিতে ভুল করেছো। বিবিসি বাবু বাবা চমৎকার। ও বাবু ভাই চমৎকার হবে না? বাবা। দর্শক সরি, বাবু বাবা চমৎকার হবে, আমি হয়তো ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবু বাবা চমৎকার। তো চমৎকার সেটা হচ্ছে, চমৎকার নামটা আমি পেয়েছিলাম ইন্ডিয়ার একটা ছবি দেখেছিলাম, ওখান থেকে আমি চমৎকার নামটা চুরি করেছিলাম। আচ্ছা, যেখানে শাহরুখ খান হিরো ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আর বাবু BABU এর মধ্যে থেকে দুইটা ব আমি নিয়ে নিছি। আচ্ছা। তো বাবু বাবা বাবা চমৎকার। চমৎকার। তো চমৎকার ছবিটার বিষয়টা ছিল, ওই চমৎকার ছবিটার আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন? আর বলেছিলাম তোমরা চমৎকার নাম রাখো। চমৎকার নামের মধ্যে শাহরুখ খান ছিল, আর তার সাথে একটি নায়িকা ছিল। আমি যদি ভুল না করি তো নায়িকাটার নাম ছিল তোমার বর্তমানে ক্যাটরিনা কাপুর মনে হয়। যাই হোক, আমি ছবিটা দেখেছি, কিন্তু যে নায়িকা হয় নাম সেটা আমার একটা জানি না। তো যেতে মেয়েটির বাবা মারা যায়। আচ্ছা। আমি এটা লিখেছিলাম এবং বলেছিলাম, আর সুপার সুপার ডুপার হবে, সুপার ডুপার হিট হবে ছবিটাতে। আপনি বলেছেন। আমি বলেছি মেয়েটির বাবা মারা যায়, শয়তানরা তাকে মেরে ফেলায়। মেরে ফেলানোর পর সেই লোকটি প্রতিশোধ নিচ্ছিল। রিভেঞ্জ। আচ্ছা। নিচ্ছিল। শেষ পর্যন্ত ছবিটা সফল কাম হয়েছিল। তো যাই হোক, আজকে আমি তোমার এখানে এসেছি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। আমি আরেকটা বিষয় তারপর করতে থাকো। আর বিষয়টার বিষয়ে তো কথা বলবাই তুমি আমার সাথে, বিষয়টা নিয়ে কথা বলবাই। আর বিষয় বাদে যে কথা বলবা সেটা তো বলবাই। হ্যাঁ বলো। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়াল, আমার হইল বিবিসি বলতে আপনি বুঝাচ্ছেন বাবু, চশমাটা পড়ুন বাবা, বাবু বাবা চমৎকার। আপনার সাধারণত আমরা দেখি যারা বাবা হন, বাবারা তাদের আধ্যাত্মিকতার একটা ছাপ থাকে, আপনার মধ্যে সেটা পাচ্ছি না। সাধারণত তারা দাড়ি রাখেন,
সুন্দর জোব্বা পরেন এবং সুন্দর টুপি পরেন, তারা এইভাবে ভবিষ্যৎ বক্তৃতা করেন। আচ্ছা, তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা শোনো। প্রথমে দেখো, তোমার কাছে কি ফোন ছিল? আমার কাছে তো আগে ওই নোকিয়া, না না, ল্যান্ডফোন ছিল। ল্যান্ডফোন, হ্যাঁ হ্যাঁ ল্যান্ডফোন ছিল। তারপর সেটা কি হলো, বার ফোন আসলো। হ্যাঁ, তো কি হলো, বার ফোন আসলো, তারপর টাচ স্ক্রিন আসলো, টাচ স্ক্রিন। তারপর তারপরে তো তারপর ওই যে 2G, 3G 5G 3G 4G 5G। তো এরা নিজেদের নামের ক্ষেত্রে জি লাগায়, পরিবর্তন করতে পারে নিজেকে। তবে আমরা বাবারা, আমরা কেন আমাদেরকে পরিবর্তন করতে পারবো না? তো এই জন্য এরকম ভ্যাস ভ্যাস। এইখানে তো আমি তো দেখছি আপনি সুন্দর প্যান্ট শার্ট কোট, আবার গামছা গায়ের মধ্যে দিয়েছেন। তো তুমি কি মনে করো আমি উলঙ্গ হয়ে আসবো? না, সেটা মনে করছি না। আমি চাচ্ছি, আমি মনে করছিলাম যে বাবা যারা, সাধু বাবা যারা হয়, তারা দাড়ি থাকে, শরীর থেকে কাপড় থাকে, দুর্গন্ধ বের হয় না বছর বছর গোসল করে না ওরা, না আতর বা এই জাতীয় কোনো গন্ধ না, না, আসে, ওই ধরনের এবং না। টুপি থাকে। তো টুপি তো আছে, আমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, দেখো এই দেখো দেখো। আপনার এই যে টুপিটা, এর আগে আমার অনুষ্ঠানে একজন এসেছিলেন, উনি সম্ভবত বাবা কামদেব ছিলেন। আমার সময় হাতে বেশি নেই, তুমি আমাকে তো টপ টপ করে অনুষ্ঠান প্রশ্ন করবে। হ্যাঁ, আমার আরো 3 জায়গায় শিডিউল আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে অনুষ্ঠানে এসেছিলেন, এই টুপিটা দেখে আমার পরিচিতি মনে হচ্ছে, সেটা ছিল টুপিটা লাল, আর বাবা কামদেবের। না না, লাল না, এই কালারের টুপি ছিল। সে হচ্ছে আমার সার্গিত ছিল কামদেব। ও কামদেবকে পাঠাইছিলাম তোমার কাছে। তুমি তো আমাকে ফোন দিয়ে অনুরোধ করছিলা যে কামদেব বাবাকে পাঠাই। হ্যাঁ, সম্ভবত মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি ওকে পাঠাইছিলাম। কোনো বেয়াদবি করে নাই তো? না, উনি যথেষ্ট ভদ্র, ভালো ছিলেন। না, ভালো ছেলে, কিন্তু আমাদের ওই যে কি কল, পুরো দুষ্ট আর কি, দুষ্ট প্রকৃতির। যার কিছু খারাপ টারাপ কথা না বলে থাকে, মন খারাপ করবে না, কিছু বলেননি, উনি খুব ভালোই ছিলেন। কিন্তু আপনি এই যে এরকম এরকম করতেছেন, মানে বুঝলাম নাকি জন্মসূত্রে পাইছি। তা এটা কি জন্মসূত্রে পাওয়া? চোখ এরকম এরকম করা, বিটপিট করা? আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে, বাংলাদেশে আগামীতে নির্বাচন, এর ব্যাপারে আপনার ভবিষ্যৎবাণী কি? আপনি কি বলতে চাচ্ছেন, করতে আচ্ছা চাচ্ছেন? আচ্ছা, নির্বাচন তো নির্বাচনের মতোই হয়। হ্যাঁ, তো এর আগে আমি নির্বাচন নিয়ে কোনো অনুষ্ঠান করিনি। আচ্ছা, তাও অন্য দেশের বিষয়, যেহেতু আমি ভারত রাষ্ট্রে থাকি, ভারতবর্ষে থাকি, ভারতে আমাদের বাসা। সেই হিসাবে আমি আজকে বলতে, যে বাংলাদেশের বিষয়ে জানতে চাচ্ছ, বাইরে কেউ ধরবে না তো? না, অবশ্যই ধরবে না। কেন ধরবে না? আপনি ওয়ান এয়ারে আছেন, আমাদের চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে, দেখা যাচ্ছে পুলিশ বাহিনী, গোয়েন্দা, র্যাব, আপনার চোখ বেশি বেশি ফরকাচ্ছে, মানে কি এরকম আজকে এরকম ঘটনা ঘটবে, কিছু হতে যাচ্ছে, কিছু হতে কিছু যাচ্ছে? হয়ে যাবে, কেউ এসে যাবে, কেউ আসে যাবে, কেউ এসে যাবে, মানে আগামী নির্বাচনে কেউ এসে যাবে। ঘটনা শোনা। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন তো নির্বাচনের প্রক্রিয়াই হবে। আচ্ছা, তো এর মধ্যে আমরা যাদেরকে লিস্টের মধ্যে রাখছি যে এরা সরকার গঠন করবে, তো এটা বোকার রাজ্যে বাস করার মতো হবে। বুঝলাম না আপনার কথা হুজুর। আমি বলছি, যারা ভাবছে যে আমরাই জিতবো এবং আমরা জিতে বসে আছি, তো তারা বোকার রাজ্যে বাস করছে। আচ্ছা, হ্যাঁ, বোকার রাজ্যে বাস করছে। আচ্ছা, কারণ হচ্ছে এখানে নতুনত্ব আরো কিছু ঘটতে যাচ্ছে। নতুনত্ব আরো কিছু ঘটবে। আপনি একটু বিরতি নেন তো। দর্শক, একটু পরে আসছি, প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু পরেই আসছি, আপনারা সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগতম। আমাদের বাবা, আসলে তাকে তো বাবার মতো মনেই হয় না, কিন্তু তিনি বলছেন যে এর আগে আমার অনুষ্ঠানে যিনি এসেছিলেন তার সাগরে, তিনি খুব ভালো লোক ছিলেন এবং তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা ফলেছিল। কিন্তু এই বাবা, তার গুরু,
তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি, জানি না কেমন, না হলে আমাকে হয়তো বা কিছু করে দিতে পারেন। আপনি ঘড়ি এই হাতে পড়েছেন বুঝলাম না, আবার চশমাও পরে দিলেন। নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না? ভারতের নেটওয়ার্কটা পাচ্ছে না। ভারতের নেটওয়ার্কটা পায় না ঘড়ির সাথে, আর ওই কি বলে আপনার গুগলস এর সাথে বা চশমার সাথে এটার সাথে নেটওয়ার্কের কি সম্পর্ক? ভারতের অনেক কিছু সম্পর্ক, কারণ ওই দেশের কেনার মধ্যে অনেক কিছু লাগানো আছে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম, এটা আধ্যাত্মিক জিনিস না। আধ্যাত্মিক জিনিস। ও আধ্যাত্মিক। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে কি হবে, আপনি কি মনে করছেন? আমি যে কথা বলছিলাম সেটি তোমার মনে আছে কি? হ্যাঁ, সেটা বলছিলেন। যে যারা বলছে বা যারা ভাবছে অথবা যাদের চিন্তাধারায় বা যারা চিন্তা চেতনায় আছে যে আগামী রাষ্ট্র আমরা গঠন করব, তারা বোকার স্বর্গে বাস করছে। তারা আসলে বোকা, কিন্তু আমার ভবিষ্যৎবাণীর সাথে তার হিসাব বলছে। যেমন এইবার কিছু হতে চলেছে, কিছু তো হবেই, এটা তো স্বাভাবিক। বেটার সামনে নির্বাচন হবে, কিছু হতে চলছে, নতুনত্ব কিছু আসছে। নতুনত্ব কিছু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি ভবিষ্যৎ করে যাচ্ছি এবং সিগনেচার করে দিয়ে যাব যে তুমি মিলাই নিও, নির্বাচনের পর একবারে সম্পূর্ণ ভিন্ন হবে। দেখো, বাংলাদেশে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধরো 26টা দল আছে, এ টু জেড 26টা বর্ণমালা না, 26টা দল আছে বাংলাদেশে। 26টা দলের মধ্যে এর মধ্যে আমরা যাদেরকে যে সারির মধ্যে ধরছি না এবং নানান সময় আমরা নানান ধরনের তাদেরকে উপেক্ষা করে কথা বলছি, তারাই রাষ্ট্র গঠন করবে। কিন্তু মজাদার বিষয়, তারা রাষ্ট্র গঠন করার পর তারা কিন্তু তোমার হচ্ছে নিজেরা কেউ প্রধানমন্ত্রী হবে না। নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। যারা রাষ্ট্র গঠন করবে তারা প্রধানমন্ত্রী হবে না, না, এবং তাদের দল থেকে তারা রাষ্ট্রপতিও দেবে না, রাষ্ট্রপতিও দিবে না। তাইলে বাংলাদেশে বিরল ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে। এটি সম্পূর্ণ 1971 সাল থেকে বর্তমান 2025 চলছে না বাবা? হ্যাঁ, 2025, তাহলে 2025 মাইনাস 1971, তাহলে 54 বছরই 55 বছরের ইতিহাসে ব্রেক করবে প্রথম তোমাদের বাংলাদেশ, রেকর্ড ব্রেক করবে, রেকর্ড ব্রেক করবে। এখন যেমন দেখো, তুমি কিছুদিন আগে দেখেছিলা জিতেছিল সোনিয়া গান্ধীর দল, ও দলের নাম হচ্ছে কংগ্রেস। মনে হয় আমাদের ভারতে কংগ্রেস জিতেছিল, কিন্তু সে কি করেছিল, জেতার পর সে কি নিজের দলের লোককে কি প্রধানমন্ত্রী বানিয়েছিল? না, সে মনমোহন সিংকে, অপরিচিত একটি ব্যক্তিকে সে প্রধানমন্ত্রীর পদ দিয়েছিল, যে দলের সাথে তার কোনো সাম্পর্কিকতা ছিল না বা দলের জন্য সে কাজ করতো না। ঠিক এরকম একটি ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে, সম্পূর্ণ নজিরবিহীন ঘটনা। কারণ 36শে জুলাইয়ের পর থেকে তোমাদের বাংলাদেশ যে আকারে, যে ইঙ্গিতে এবং যেভাবে আগাচ্ছে, হয়তোবা আমাদের ভারতের চোখে ভালো না, কিন্তু উন্নত বিশ্বের চোখে বা যারা পুরা পৃথিবীটাকে শাসন করে তাদের চোখে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু দেশ চলছে। এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীর ইতিহাসে আরেকটি বিরল ঘটনা বলি, সেটি হচ্ছে কোনো রাষ্ট্রের মধ্যে নোবেল বিজয়ী কেউ রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, নোবেল বিজয়ী কেউ পুরো আজ পর্যন্ত পৃথিবীতে, পৃথিবীর বয়স অনুযায়ী আজ পর্যন্ত আমার জানা মতে, যেহেতু আমি একজন বাবা, সেই বাবা হিসেবে বলছি যে পৃথিবীতে নোবেল বিজয়ী কেউ রাষ্ট্র পরিচালনা করে নাই। আমাদের বাংলাদেশে তো উপদেষ্টা হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে করছেন, বা বলতে গেলে তুমি সরকারই বলতে পারো, তারা সেভাবেই চালাচ্ছে। কিন্তু আগামীতে হয়তোবা তোমাদের বাংলাদেশে এই ধরনের অনেক নতুন অনেক কিছু পাবা, যেটাতে হয়তোবা বাংলাদেশ মোড় ঘুরে যেতে পারে, বাংলাদেশ বেশ ভালো একটি জায়গায় যেয়ে দাঁড় হতে পারে। এমন ইভেন দুর্নীতি মুক্ত তো হবে না, আমি বলবো না তোমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, কিন্তু তোমার বাংলাদেশ থেকে, যেমন তোমার আমেরিকায় ধরো 64% দুর্নীতি আছে মনে হয়, মেবি এরকম প্রতিটা রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আছে, কিন্তু তোমাদের বাংলাদেশ থেকে হয়তোবা 50% অথবা 40%-এর মধ্যে নামতে পারে এটা দুর্নীতি, কিন্তু দুর্নীতিটা মোটামুটি
অনেকটাই কমে যাবে। বাবা, যার কথা বলছি আপনি ফালতু কথা রাখেন। জি, আপনি আমার অনুষ্ঠানে আসছেন, আমার অনুষ্ঠানের একাকার করে দিচ্ছেন। আপনি যে কথাগুলো বলতেছেন আসলে সেটা ফলবে না। আপনি বলতেছেন যে 100% দুর্নীতি থেকে 50% বা 40% দুর্নীতি নেমে আসবে। এটা 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 কি আপনি কি হিসাবে বলতেছেন? আমার তো মনে হয় না যে আপনি ভণ্ড বাবা, আমার তো মনে হয় এইটাই। নাম্বার 1 দেখো বৎস, কথা বলছি, দেশ পরিচালনা করে নোবেল বিজয়ী, এটা কোনোদিনও সম্ভব? করছে তো, এটা তো করছে ইন্টারিম গভর্নমেন্ট, যেটাই করুক করছে তো। হ্যাঁ করছে তো, আমি এটা বলতে যাচ্ছি করছে তো, করতেছে, হ্যাঁ করতেছে। এই করাটাই কয়টা তার নির্দেশে করছে এটা কও। এটা তো আপনার চোখে দেখা, আপনি অদৃশ্যর কথা আমাকে বলবেন। আরে এইটা তো আমি, এইবার আসো, আমার যে ধরো সার্গিট আসছিল, সে যেগুলো তোমাকে ভবিষ্যৎ বার্তা দিয়ে গেছিল সেগুলো ফলছে কি ফলে নাই? সেগুলো ফলছে। ফলছে। যদি আমার সার্গিট যদি সেটা বলে দিয়ে যায়, সেটা যদি ফলে, তাহলে আমি তার গুরু, আমি তার গুরু। তবে আমার কথার মধ্যে কত মূল্য আছে এটা বলো। আমি কিভাবে, আমি তো দেখতেছি না। আপনি এখন বললেন যে 100% দুর্নীতি থেকে 50% বা 40% দুর্নীতি নেমে আসবে, এটা একটা ভবিষ্যৎবাণী আপনি করলেন, আমি ধরে নিলাম। কিন্তু অসম্ভব মনে হচ্ছে, এটা সম্ভব হবে না। কেন? কারণ ইন ফিউচারে আরো খারাপও তো হতে পারে না। আমি আমার চোখ থেকে বা আমার নেটওয়ার্ক থেকে অথবা আমার যে অদৃশ্য শক্তি থেকে আমি দেখছি, সেটাতে তোমাদের বাংলাদেশে নতুন একটি দল রাষ্ট্র গঠন করবে। নতুন একটা দল রাষ্ট্র গঠন করবে? হ্যাঁ, নতুন একটা দল না, দল পুরাতন, কিন্তু রাষ্ট্র গঠন করবে নতুন ভাবে। সে নতুন ভাবে, তারা কখনো রাষ্ট্র গঠন করেনি, তারাই রাষ্ট্র গঠন করবে। আর এর মধ্যে সবচেয়ে বড় কথা যে তাদের মধ্যে তুমি পাবা ন্যায়পরায়ণ শাসককে হয়তো বা খুঁজে পাবা। সমস্ত বিচারিক যে কার্য তোমাদের যে মহামান্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলো না কেন, এর মধ্যে যে যারা জাজমেন্ট করবেন বা প্রধান বিচারপতি হবেন, তারা ন্যায়পরায়ণ বিচারকই হবেন। এবং বাংলাদেশ থেকে হয়তো বা খুব তাড়াতাড়ি তোমাদের বাংলাদেশ সমৃদ্ধশালী একটি রাষ্ট্রের মধ্যে উন্নত হতে যাচ্ছে। বিবিসি বাবার কথা আমরা শুনছিলাম, উনি দুটো ভবিষ্যৎবাণী করলেন দর্শক। এক হলো যে 100% দুর্নীতি থেকে 50% ও 40%, মানে 50 থেকে 60% দুর্নীতি কমে যাবে আগামী নির্বাচনের পরে। আর একটা বললো যে সম্পূর্ণ নতুন একটা দল, পুরনো দল কিন্তু নতুন ভাবে তারা সরকার গঠন করবে, ন্যায় বিচারক সরকার হবে, কিন্তু প্রধানমন্ত্রী হবে না তার মধ্যে দিতে। সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে না। 3 নাম্বার যেটা সূত্র উনি বললেন, আমি আজকে লিখে রাখবো। এবং সেই দল থেকে তারা রাষ্ট্রপতিও দেবে না, এইটাও লিখে নাও। সেই দল থেকে তারা রাষ্ট্রপতিও দিবে না। তোমরা পাবা নতুন একটি রাষ্ট্র গঠন, হ্যাঁ, তোমরা পাবা নতুন একটি প্রধানমন্ত্রী, তোমরা পাবা নতুন একটি রাষ্ট্রপতি। নতুন দল রাষ্ট্র গঠন করবে, কিন্তু সেখান থেকে প্রধানমন্ত্রী হবে না। তারা বিজয়ী হবে, তারা বিজয়ী হবে, কিন্তু তারা প্রধানমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রিত্ব পদ রাখবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাখতে পারে, কৃষি মন্ত্রণালয় রাখতে পারে, তারপর তোমার হচ্ছে অর্থনীতি মন্ত্রণালয় রাখতে পারে, তারপর তোমার ধর্ম মন্ত্রণালয় রাখতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী পদ, প্রধানমন্ত্রীটা তারা রাখবে না। প্রধানমন্ত্রী এমন কাউকে দেবে যে তুমি হয়তো বা তুমি কল্পনাও করতে পারো না যে এই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সাডেনলি হুট করে কি হবে, আমার কথা মিলাই নিও। আর আরেকটা ভবিষ্যৎ বাণী করে যাচ্ছি, এটা মিলাই নিও। যদি এটা না হয়, তবে তোমার দেশ সবচেয়ে ভয়ঙ্কর একটি খারাপ দিকে চলে যাবে। যেমন এরা যদি গঠন না করতে পারে রাষ্ট্র, এরা যদি গঠন না করতে পারে রাষ্ট্র, বা এরা যদি হারে, কথার কথা সে এক্সাম্পল দিচ্ছি, তবে তোমার দেশ খুব মানে বিশৃঙ্খলায়, অনৈতিকতায় এবং নানান ধরনের অপরাধমূলক কার্যকলাপের মধ্যে তোমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। যেটি হয়তোবা আবারও নতুন করে 36শে জুলাই অথবা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটার পর আবার তাদেরকে নামানো হবে। দর্শক, বাবা বিবিসি বাবা চমৎকার, যাই হোক, নামটা একটু কঠিন, তার ভবিষ্যৎবাণীটাও আমার কাছে কেন জানি ফালতু মনে হচ্ছে। আর উনার সামনে আমি অনেক কিছু কথা বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না। উনাকে আমাকে কিছু খারাপ কমেন্টসও দেওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু পারবো না। কারণ হলো বাবা যেহেতু, হ্যাঁ, চোখ পিটপিট করে,
এই ধরনের লোক আসলে হিংস্র টাইপের এবং খারাপ টাইপের। ভিতর থেকে যদি কিছু ঠুস করে মেরে দেয় তাহলে আমারও হয়তো বা ক্ষতি হতে পারে। এর আগে একজন আসছিলেন, হ্যাঁ, তো উনি কিছু আমাকেও ভবিষ্যৎবাণী করে গেছিলেন, সেটা কিন্তু ঘটেছিল। তা বাবা আপনি উত্তেজিত হয়ে না, আমি দর্শকদের সাথে কথা বলতেছি, হ্যাঁ, কাম ডাউন। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছিলাম যে উনি গেলেন ভবিষ্যৎবাণী করছেন, দর্শক আপনারা জানেন, দেখতেছেন, অবশ্যই আপনারা এটা একটু লিখে রাখিয়েন। আজকে আমি লিখে বাবার সিগনেচার নিলাম, হয়তো আগামী নির্বাচনের পরে বাবাকে আমি আবার ডাকবো, হয়তো উনি ফিরের সংবর্ধনা পাবেন, আর না হলে জুতার মালা পাবেন। বাবা মনে কিছু নিয়েন না। আমি তোমাকে বলে যাচ্ছি আর একটি তোমার ভবিষ্যৎবাণী। না, আমার ভবিষ্যৎবাণী না, এটা শুনতে লাগবে। আমার সারাগে তাসে যখন তোমার ভবিষ্যৎবাণী করে গেছিল, আমি তোমার ভবিষ্যৎবাণী করে যাই। আগামী বছর 2026 তোমার জীবনে মধুময় হবে। তোমার ব্যবসা বাণী ভালো যাবে এবং তুমি মোটামুটি অর্থ মালিক হবে, আর জীবনটা তোমার খুব সুন্দরভাবে পার হবে। আর বেশ বিষয় এরকমই থাকবে তোমার, তুমি পরিবর্তন হবে না। তোমার মানে শারীরিক দিক থেকে, কাপড়ের দিক থেকে পরিবর্তন হবে না, কিন্তু তোমার অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, তুমি কল্পনা করতে পারবা না। হয়তোবা তুমি 4 চাকা নিয়ে ঘুরতে পারবে, তুমি তোমার পরিবারকে নিয়ে কোথাও যখন বের হবে তখন তুমি 4 চাকাই তোমার প্রাইভেট থাকবে, পার্সোনাল থাকবে। এই আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, এইটাও তুমি লিখে নাও, আমি সিগনেচার করে দিয়ে যাচ্ছি। আগামী 2026 তোমার জন্য খুবই কল্যাণকর হতে যাচ্ছে। দর্শক, বাবা আমি কি মনে করতেছি জানি না, হয়তো বাবার কথা সত্য হতে পারে, আর যে ভবিষ্যৎবাণী গুলো সেটাও সত্য হতে পারে। যেহেতু উনি আমার ব্যাপারে প্রশংসা সূচক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর কাছে দোয়া করি সামনে যাতে ভালো কিছু হোক, আর আমাদের নির্বাচন, আমাদের দেশটাও যাতে সামনে ভালো কিছু, আমরা আশা করছি যে সামনে যেটা বলেছেন উনি, যাতে সেই ধরনের দুর্নীতি অন্ততপক্ষে যদি 40%, 30% ওর 50%ও কমে যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, আগামী নির্বাচন ভালোভাবে দিবেন, যোগ্য এবং ভালো ব্যক্তিকে দিবেন। আমাদের বাবা দীর্ঘদিন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গিয়ে উনি তার ভবিষ্যৎবাণী প্রচার করেছেন, এবং আমি এটা শুনেছি, আজকে ওনাকে দেখার সৌভাগ্য হলো যে মোটামুটি 99% তার ভবিষ্যৎবাণীগুলো খেটে যায়। দেখা যাক আমাদের বাংলাদেশের পক্ষে কি আসে। আল্লাহ হাফিজ। বাবা আপনাকে ধন্যবাদ। বাবা তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী জানুয়ারি 2026-এর জন্য প্রস্তুত নিয়ে থাকো। তোমার জীবনটি নতুন করে, নতুন রূপে তুমি তৈরি করতে যাচ্ছ, আলহামদুলিল্লাহ। আর তোমাদের বাংলাদেশও নতুন করে রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, এই জিনিসটি আবারও বলছি। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, যারা নতুন করে রাষ্ট্র গঠন করবেন এবং ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। আর অবশ্যই ভারত বিদ্বেষী হতে হবে, নয়তোবা আপনি রাষ্ট্রে আপনার বাংলাদেশকে কখনো উন্নত করতে পারবেন না। ভারতের সঙ্গে যত সম্পর্ক দূরে রাখবেন ততই আপনাদের জন্য কল্যাণময় এবং ভালো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।